তাই এগুলো করে বাজার গরম করা, প্রাসঙ্গিক থাকা। আপনারা যে প্রশ্ন করেছেন এই সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে। দিল্লি পুলিশ আজকে প্রিজন ভ্যানে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, এদের ভালো করে পালিশ করা উচিত। আপনাদের মনে রয়েছে কয়েক মাস আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে কেন্দ্রের থেকে টাকা আদায়ের নামে একেবারেই যেভাবে ধর্নায় বসে পড়েছিলেন তৃণমূল নেতৃত্ব মন্ত্রীর ঘরের সামনেই, তারপরে দিল্লি পুলিশ তাদেরকে পাঁজাকলা করে যেভাবে তুলে নিয়ে গিয়েছিল সেই চিত্র বোধহয় সকলেরই জানা। ঠিক নির্বাচনের আগে প্রচার লোভী তৃণমূল কংগ্রেস কি আরো একবার প্রচারের আলোতে আসার জন্য এই একই ভূমিকা পালন করলেন, এবং দিল্লি পুলিশ কিন্তু কোনো রকমেরই কসুর করেননি। তাদের এই অভিলাষের মর্যাদা পূর্ণ না করেই একেবারে পাঁজাকোলা করে ডেরেক ওব্রায়ন থেকে দোলা সেনদের তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ থানায়। কিন্তু কেন এমনটা করতে গেল তৃণমূল কংগ্রেস? কারণ শুনলে নিশ্চিতভাবে আপনারাও অবাক হয়ে যাবেন। সত্যি সত্যি কি নির্বাচনের আগে যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে তখন কি এইভাবে ধর্নায় বসা যায়? তখন কি কোনো কিছুর প্রতিবাদে এইভাবে আন্দোলনে নামা যায়? তৃণমূল কংগ্রেস হয়তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তেমনই কাণ্ড করলো, এবং যেটা তারা চাইছিলেন বাধ্য হয়ে সেই কাজটাই করতে হলো দিল্লি পুলিশদের। জোর করে সেই স্থান থেকে পাঁজাকোলা করে তাদের তুলে দিতে বাধ্য করা হলো। আজকে এই সমস্ত তথ্যই আপনাদের সামনে দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। Don't do this, yaar. What is this? What are you doing? थोड़ा नहीं है। কেন তৃণমূলকে এইভাবে দিল্লি পুলিশ তুলে দিল তা শুনলে আপনারাও কিছুটা অবাক হবেন। প্রথম কথা, আপনারা জানেন কয়েকদিন আগে এনআইএ একটি 2022 সালের তদন্তে নেমে ভূপতিনগরের নারুয়াবিলা গ্রামে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল। 2 অভিযুক্তকে সেখান থেকে গ্রেপ্তারও করেছিল। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে উপস্থিত হলে তাদের ওপর মারমুখী হয়ে ওঠে আম জনতা, যেটা একেবারেই গণতন্ত্র বিরোধী। তার কারণ মানুষ নিজে হাতে কখনো আইন তুলে নিতে পারেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে সেই ঘটনাকে জাস্টিফাই করে বলেছিলেন, মা বোনেরা কি হাতে চুড়ি পরে বসে থাকবে? এনআইএ আধিকারিকের গাড়ির কাঁচ ভাঙা থেকে শুরু করে তাদের একজনে মাথায় চোটও লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনা নিয়ে আন্দোলনে যেখানে নামার কথা ছিল বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেসের, অথচ তৃণমূল কংগ্রেস এনআইএর বিরুদ্ধে এই আক্রমণকে নিন্দা না করে কন্টিনিউয়াসলি যারা আক্রমণ করেছেন তাদের পাশেই দাঁড়ালেন আরো একবার চিরাচরিত প্রথা অনুযায়ী। শুধু তাই নয়, গত দিনে তৃণমূল কংগ্রেসের 10 প্রতিনিধি দল, তাদের মধ্যে ছিলেন ডেরেক ওব্রায়ন, মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, শওকত গোখেল, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্ত, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস এবং সুবীর রাহা। এনারা গিয়েছিলেন অভিযোগ জানাতে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে, এবং দিল্লির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তৃণমূলের প্রতিনিধিদের দেখা করার জন্য পারমিশনও দিয়েছিলেন। এর পরেও তাদের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নেন যে 24 ঘন্টার জন্য তারা ধর্নায় বসবেন। দেখুন, নির্বাচন কমিশনের কাছে যদি কোনো রকমের অভিযোগ জানিয়ে আসেন তৃণমূল কংগ্রেস, তার জন্য তো কিছুটা সময় দিতে হয় যে নির্বাচন কমিশন তাদের অভিযোগগুলো খতিয়ে দেখে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। কিন্তু এটা তো ছেলে মানুষই হয়ে গেল না যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পর একেবারে 24 ঘন্টার ধর্নায় বসে যাবেন, তাও আবার যখন গোটা দেশ জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। এমন আন্দোলন কি করা যায়? মাটিতে মিশে গেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে, তাদের বাড়ি তৈরি করার অনুমতি অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি এটা টেক আপ করবেন।
আগামীকাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব। রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো কালকেই, এবং আমাদের টেক আপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে। তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং দরকার হলে আগামীকাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করব। খুব স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশ প্রথমে বোঝানোর চেষ্টা করেন ডেরেক ওব্রায়নদের যে আপনারা এই ধর্ণা তুলে দিন, কিন্তু ওই যে আপনাদের মনে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রচার বেশি ভালোবাসে, তারা যদি নিজেরা হেঁটে ধর্ণা তুলে নেন তাহলে বেশি সংবাদ মাধ্যম ভিড় করবে না, বেশি সংবাদপত্রে সেগুলো আলোচনা হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে যে কোনো ঘটনা নিয়ে আলোচনায় উঠে আসতে চায়, তার কারণ যেভাবে দুর্নীতি নিয়ে রাজ্যে তাদের মুখ পুড়েছে, যেভাবে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনকি সেনাবাহিনী অর্থাৎ বিএসএফ এর বিরুদ্ধেও লাগাতার অপপ্রচার করে যাচ্ছে, তা নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের ওপর সাধারণ মানুষের একটি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে, সে থেকে প্রচারের আলোতে আসার জন্য অনেকেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ। हम सिटिंग एमपी हैं, हम आपको एक बात बता रहे हैं, आपने मंदिर मार्ग कहा, हम शांतिपूर्ण आपके साथ आए, आप अभी हमें किसी अननोन लोकेशन पे हमारी मर्जी के खिलाफ अनलॉफुल डिटेंशन में रखे हैं। अभी किसके ऑर्डर पे कर रहे हैं हमें पता नहीं, ये ऑर्डर होम मिनिस्टर ने दिया है, ये ऑर्डर किसी और ने दिया है हमें पता नहीं, लेकिन आप हमें अनलॉफुली डिटेन करके लाए हैं। और अगर हमें पता नहीं चलता तो आप हमें कहीं 2 घंटे दूर कहीं और लेके जा रहे थे, हमें झूठ बोल के कि मंदिर मार्ग ले जा रहे हैं। তা যদি না হয় তাহলে তৃণমূল কংগ্রেস অভিযোগ জানানোর পর অন্তত একদিন দুদিনের কোনো একটা সময়সীমা তো বাঁধবেন যে তারপরে না করলে তারা কোনো পদক্ষেপ নেবেন। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পরে বাইরে বেরিয়ে এসে ধর্নায় বসে পড়লেন। এটা বোধহয় আমাদের ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একেবারেই প্রথম এই ধরনের ঘটনা। খুব স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশকে বাধ্য হতে হলো বা তৃণমূল কংগ্রেস কার্যত বাধ্য করালেন যাতে করে তাদেরকে পাঁজা কলা করে তুলে নিয়ে যাওয়া হয়, সেই চিত্র যেন প্রকাশ্যে আসে, এ নিয়ে যেন ডিবেট হয়। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা আরো একবার যেন এ নিয়ে গলা ফাটানোর সুযোগ পায়, গণতন্ত্র ভুলন্টিত, তাদেরকে আক্রমণ করা হচ্ছে বলে যেন আওয়াজ তুলতে পারে তৃণমূল কংগ্রেস। এমনটাই কি চাইলেন? তা যদি না হয় তাহলে এমনটা করতে গেলেন কেন? এবং আপনাদের দেখাতে চাইবো যেটা আমি বললাম, দেখুন আনন্দবাজারেও প্রকাশিত হয়েছে, দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলকে হেনস্থা দেখা করতে চাইলেন অভিষেক, রাত 9টায় সময় দিলেন রাজ্যপাল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত দেখা করলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু প্রতিনিধি দলকে হেনস্থার প্রশ্ন উঠছে কেন? নির্বাচন কমিশনের বিরুদ্ধে নালিশ করে কি তাদের বিরুদ্ধে ধর্নায় বসা যায়? তাদেরকে তো একটা ন্যূনতম সময় দিতে হয়। তাও এখানে দাবি কি না কেন্দ্রীয় তদন্তকারী যতগুলো সংস্থা রয়েছে সমস্ত সংস্থার মাথায় যারা বসে রয়েছে তাদেরকে নাকি রাতারাতি সরিয়ে ফেলতে হবে। কেন সরিয়ে ফেলতে হবে? না তারা নাকি গ্রামে ঢুকে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন রকম শ্লীলতাহানি করছে। এটা কি বিশ্বাসযোগ্য? তৃণমূল কংগ্রেস ছাড়া এই বক্তব্য কি আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে যে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যারা আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করছেন তারা মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানি করছে, বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করছে, এই সমস্ত অমূলক দাবি তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে করতেই পারেন, কিন্তু এগুলো কি নির্বাচন কমিশনকেও বিশ্বাস করতে হবে? আমরা সেই কারণে আজকে যেভাবে টেনে হিচড়ে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বললো মন্দির মার্গের পুলিশ থানায় নিয়ে যাব, তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো, তারপর যেই আমাদের সাংসদেরা প্রতিবাদ করলো আবার ঘুরিয়ে 1 ঘন্টা ঘুরপথে এদিক ওদিক চক্কর লাগিয়ে তারপর মন্দির মার্গে নিয়ে এসছে। এখনো তারা সেখানেই রয়েছে, তারা ধর্নায় বসে রয়েছে।
তাদের অপরাধ কি? জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। তাহলে তো প্রমাণ দেখাতে হবে যে কোথায় শ্লীলতাহানি করা হয়েছে। যেমন প্রমাণটি ঠিক তৃণমূল কংগ্রেস সন্দেশখালির জন্য চাইছিল, যে এতগুলো মোবাইল ছিল, এতগুলো বছর পেরিয়েছে, একটি মোবাইল ফুটেজ থেকেও তো কোনো শ্লীলতাহানি কিংবা ধর্ষণের এই সমস্ত ভিডিও তো ভাইরাল হবে। তৃণমূল কংগ্রেস যেভাবে দাবি করছিল, এখন যদি কেউ দাবি করে তৃণমূল কংগ্রেস দেখাক যে এনআইএ গিয়ে মহিলাদের উপর শ্লীলতাহানি করেছে, এই ভিডিও তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে আনুক। আপনারা যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আপনাদের মধ্যে কতজনের এই বিশ্বাস রয়েছে যে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা সত্যি সত্যি সাধারণ মানুষের উপর অত্যাচার করে, মহিলাদের শ্লীলতাহানি করে, যেমনটা তৃণমূল কংগ্রেস বলছেন? আপনারাও কি একমত? এমনটা কি সত্যি সত্যি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করতে পারে বলে আপনাদের বিশ্বাস? আজকে লিখে জানান কমেন্ট বক্সে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কিন্তু নালিশ জমা পড়েছে নির্বাচন কমিশনে। যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একের পর এক নির্বাচনী মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, তাতে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হচ্ছে বলে অনেকেই মনে করছেন এবং সে নিয়ে তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তেমনই প্রশ্ন করলেন এক সাংবাদিক। উত্তরে শুভেন্দু অধিকারী বললেন, এখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সর করতে হবে। যেভাবে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা লিখিত জানিয়েছি বললেন বিরোধী দলনেতা। কি বলেছিলেন তিনি, শোনাই আপনাদের। মমতা ব্যানার্জির এগেনস্টে এমসিসি ভায়োলেট করবার জন্য নির্বাচন কমিশন খতিয়ে দেখছে পুরো বিষয়টাকে, এটাকে কি বলবো? একদম সেন্সর করা উচিত। যে ভাষায় সাংবিধানিক বডিগুলোকে অ্যাটাক করছে, যে ভাষায়, আমি তো ছেড়ে দিলাম প্রধানমন্ত্রী বা অন্যদের বিরোধীদের সম্পর্কে, যে ভাষায় এনআইএ, ইডি, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তাদের উপর ডিপেন্ড করে, যে সিএপিএফ এর উপর ডিপেন্ড করে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হতে চলেছে, সেই সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আপনার সিআইএসএফ এটসেট্রাকে যেভাবে উনি অ্যাটাক করছেন, ইসিআই কে যেভাবে ধমকাচ্ছেন, তাতে উনাকে সেন্সর করা দরকার এবং উনি ভোটের সময় বাড়িতে থাকুন, উনার মুখটা বন্ধ থাকুন, এটা আমরা চাই। আর বিশেষ করে রামনবমীর আগে উনার মুখটা বন্ধ থাকা খুব জরুরি। কোনো অন্য ধর্মের সম্প্রদায়ের, কোনো মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, তারা কেউ বলছে না। রামনবমী নিয়ে উনারই অসুবিধা। গতবারে উনি একইভাবে ডালখোলা, শিবপুর এবং বিশরাতে দাঙ্গা উনি লাগিয়েছেন। এবারেও তিনি পোলারাইজেশন রাজনীতি করার জন্য এই জিনিস করছেন। আমাদের সভাগুলোতে প্রচুর মাইনরিটি আসছে, এখানে 100-র বেশি মাইনরিটি আমাদের সঙ্গে আজকে সভাতে এসেছে। তাই পোলারাইজেশন করতে চাইছেন। আমি সমস্ত ধর্মের মানুষকেও বলবো, মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না। দেখুন, সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের দাবি দাওয়া নিয়ে মাঝে মাঝে অবাক হয়ে যেতে হয়। তারা আমাদের গণতন্ত্রের অন্যতম ভরসা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে একাধিকবার আক্রমণ করেছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নাম করে করে আক্রমণ করেছেন। দ্বিতীয়ত, তারা মনে করেন হয়তো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা রাজনৈতিক প্রতিনিধি হয়ে কাজ করছে বিজেপির, এবং তাদেরকে ভোটে লড়ার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ওপর তাদের আস্থা নেই কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একটি অংশের প্রতি। অথচ তাদেরই নেতৃত্বের বড় বড় নেতা, যারা একটা সময় জেলের বাইরে যখন ছিলেন তখন কত সৎ উপদেশ দিতেন আমাদের, পার্থ চট্টোপাধ্যায়, বালু মল্লিক, অনুব্রত মণ্ডল, এদের সৎ উপদেশ আর জ্ঞান শুনে পশ্চিমবঙ্গবাসী একেবারেই সমৃদ্ধ হয়ে গিয়েছিল। মনে হতো এদের মতো ভালো মানুষ বোধহয় আর হয় না পৃথিবীতে। কিন্তু দেখুন, তারা সাধারণ মানুষের টাকা চুরির অভিযোগে এখনো পর্যন্ত জেলে বন্দী রয়েছেন, এবং দীর্ঘদিন বন্দী থাকার পরেও, এত প্রভাবশালী হয়েও, এত বড় বড় আইনজীবী নিয়োগ করার পরেও তারা কিছুতেই জেলের বাইরে বেরিয়ে আসতে পারছেন না। এবং সাধারণ মানুষকে নাকি বিশ্বাস করতে হবে যে এরা সাধারণ মানুষের কথা বলে। আর নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনকি বিএসএফ কেও পর্যন্ত দাগিয়ে দেওয়া হচ্ছে যে এরা বিজেপির হয়ে কাজ করছে। তাহলে আর কে বাকি থাকলো আমাদের দেশে যাদেরকে তৃণমূল কংগ্রেস একটু সম্মান দিচ্ছে?
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো তো ছেড়েই দিন, এদেরকে যে ভাষায় আক্রমণ করেছে, যে ধরনের কটু কথা বলেছে তৃণমূল কংগ্রেস, এমনকি মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় শালা পর্যন্ত ভুল করে বলে ফেলেছিলেন, যদিও প্রত্যাহার করেছিলেন তিনি। তাহলে বলুন যে কোন সংস্থা থেকে, কোন রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসের এই কটু কথা তথা রাজনৈতিক আক্রমণ থেকে বাঁচতে পেরেছেন? তাই জানি না কি উদ্দেশ্য আমাদের এই রাজ্যের শাসক দলের, কোন জায়গায় রাজ্য তথা দেশকে নিয়ে যাওয়ার জন্য এরা চাইছেন, সত্যি আমাদের জানা নেই। আপনাদের কারুর কি জানা রয়েছে? যদি জানা থাকে আমাদের রাজ্যের শাসক দল কোথায় নিয়ে যেতে চলেছে আমাদের রাজ্য ও দেশকে, তাহলে নিশ্চিতভাবে আজকের পর্বে লিখে জানাবেন। এবং তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দলের ওপর দিল্লি পুলিশের এই প্রতিক্রিয়াকে আপনারা কিভাবে দেখছেন সেটিও আজকের পর্বে লিখে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম।